বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন মাশরুর মাওলা, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি, এবং নাজমুল আলম নাজু, সভাপতি, রংপুর জেলা যুবদল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরতে চাই এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে যে তথ্যটি আমার হাতে আছে তা হচ্ছে চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় এক আইনজীবী নিহত হয়েছেন। চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেছেন, বাংলাদেশের গণমাধ্যম, যে বিক্ষোভকারীরা এক আইনজীবীকে চেম্বারের নিচ থেকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করেছেন। সংঘর্ষের ঘটনায় আহত অবস্থায় আরও ৮ জন হাসপাতালে ভর্তি হন এবং মঙ্গলবার চট্টগ্রাম আদালতের রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হওয়া চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। তখন চিন্ময়ের অনুসারীরা প্রিজন ভ্যান আটকে দেয়, বিক্ষোভ শুরু করে। তখন পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী চেষ্টা করেও প্রিজন ভ্যান আদালত প্রাঙ্গণ থেকে বের করে কারাগারে নিতে পারেনি। পরে আইন শৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড, কাঁদানো গ্যাস, শেল নিক্ষেপ এবং লাঠিচার্জ শুরু করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এরপর ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। পরে চিন্ময় কৃষ্ণকে বহনকারী প্রিজন ভ্যান কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় পুলিশ ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় অনুসারীদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের বিষয়ে বিবৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, ইসকন। আরেকটি তথ্য আমি যদি দেই একই বিষয়ে, সেটি হচ্ছে যে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, বাংলাদেশ স্থানীয় সময় গতকাল সোমবার একটি গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এটা সম্প্রদায় বিবেচনা নয়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে। এবং এই বিষয়ে উপদেষ্টা মাহফুজ আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন, গণ অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে শান্ত থাকুন, নিরীহ সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করুন, সরকার দ্রুতই রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করবে। এবং আমরা যদি দেখি পরবর্তী যে তথ্যটি, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে মোট 10 প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি মোতায়েন করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বিজিবি এবং এতে বলা হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একই কারণে চট্টগ্রাম মহানগরীতেও মোতায়েন করা হয়েছে 6 প্লাটুন বিজিবি। এবং এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার ও জামিন নাকচের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সংক্রান্ত বিবৃতি প্রকাশ করা হয়। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি। বাংলাদেশের চরমপন্থীদের দ্বারা হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার পরে এখন এই ঘটনা ঘটল। ওই বিবৃতিতে আরও বলা হয়, শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে। এদিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি করেছে পশ্চিমবঙ্গ বিজেপি, না হলে সীমান্ত অবরোধ ও কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে দলটি। এবং আমি ছোট করে আর দুটি তথ্য একটু তুলে ধরি, খুবই ছোট করে। সেটি হচ্ছে যে সংবিধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনা, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ সৃজন সহ 62টি সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। এটি বাংলাদেশ স্থানীয় সময় মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের সংবিধান সংস্কার কমিশনের কাছে নিজেদের লিখিত প্রস্তাব জমা দেয় দলটি। এবং সবশেষ যে তথ্যটি তা হচ্ছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার ব্যর্থ হলে ব্যর্থ হবে দেশ, গণ অভ্যুত্থান ব্যর্থ হলে দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে। জাতীয় নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিতে হবে সরকারকে। চলমান সমস্যার সমাধানের জন্য প্রয়োজন একটি নির্বাচিত সরকার। নির্বাচিত সরকারি সমস্যার সমাধান করতে পারবে। এই ছিল কিছু তথ্য। আমি চলে যাব আমাদের দুজন অতিথির সাথে আলোচনায়। আমি প্রথমে একটু যেতে চাই মাশরুর মাওলা, আপনার কাছে। এই যে পুরো ঘটনাটি, রাষ্ট্রদ্রোহ মামলায়
চিন্ময় কৃষ্ণ দাসকে যে গ্রেফতারকে ঘিরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই ব্যাপারে আপনার পর্যবেক্ষণ যদি একটু তুলে ধরেন আমাদের সামনে। থ্যাংক ইউ। আমি নাজমুল আলম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম ওনার সঙ্গে আমার টক শো হবে। আমরা একই বেল্টের মানুষ, উনি রংপুর, আমরা গাইবান্ধাই আর কি, মাঝখানে হয়তো আধা ঘন্টা 45 মিনিটের ডিফারেন্স আর কি। নিয়ে সেটা হলো যে আপনি যে কোশ্চেনটা করেছে, চিন্ময় কৃষ্ণ দাস দাস, কৃষ্ণ দাস, ওনার আসলে ওনার আমি তো ওনার সম্বন্ধে আসলে খুব একটা জানতাম না। এই যে লাস্ট 2 দিন ধরে নিউজ দেখলাম, নিউজে আমি যেটা দেখলাম ওনার ওনার হিস্ট্রি যেটা পেলাম, তার যেগুলা যে ধরনের ক্রাইম উনি করতেন ওনার ইয়েতে, এগুলা আসলে মানান যোগ্য না এটা। এখন হলো কি, যদি উনি যে জিনিসটা, যেমন রাষ্ট্রদ্রোহ মামলা খুব সম্ভবত হয়তো ওই যে ফ্ল্যাগ একটা বানিয়েছেন বোধহয়, নিচে বাংলাদেশের ফ্ল্যাগ আর ওনার উপর একটা ফ্ল্যাগ দিয়েছে, সেটার জন্য রাষ্ট্রদ্রোহ মামলাটা হয়েছে। তো এটা যদি আমাদের কনস্টিটিউশনে যদি এরকম নিশ্চিত থাকে, তাহলে অবশ্যই ওনার বিচার হওয়া উচিত। যেহেতু কনস্টিটিউশনের ভিতরে কি আছে আমি আসলে সেটা জানি না। আর আরেকটা জিনিস হলো, কোর্ট চলবে কোর্টের মতন, কোর্টের এখানে ইন্টারফেয়ার করার কারো সুযোগ নাই। এখন এখানে আমাদের প্রতিবেশী দেশ ভারত, অবশ্যই আমরা রেসপেক্ট করি, দে আর আওয়ার গুড ফ্রেন্ডস। আমাদের তাদের সঙ্গে সকাল দুপুর রাত, তাদের সঙ্গে আমাদের উঠবস না করলে, তারা আমাদেরকে, তাদের সঙ্গে আমাদের ট্রেড বাণিজ্য না হলে, কোনো পক্ষই আমরা আমরা শান্তিতে থাকতে পারবো না। এটা আমাদের জিও পলিটিক্স অনুযায়ী এটা আমাদের মেনে নিতে হবে। ইন্ডিয়াকে আমরা দূরে সরাতে পারবো না, ইন্ডিয়াকে আমাদের প্রয়োজন আছে। এট দ্য সেম টাইম ইন্ডিয়ারও আমাদের প্রয়োজন আছে। তো দুজনের পক্ষে থাকার জন্য, দুজনের আমাদের দুই দেশের সুবিধার জন্য আমাদের একজন আরেকজনের পাশে থাকতে হবে। কিন্তু আমাদের জুডিশিয়ারি সিস্টেমটাকে অন্য কোনো দেশ বা অন্য কোনো জাতি, অন্য কেউ এটা কন্ট্রোল করতে পারে না, কোনো অধিকার রাখতে পারে না। কারণ আইন চলবে আইনের মতন। সে আইনে যদি কৃষ্ণ দাস উনি যদি কোনো অন্যায় করে থাকে, সেটা আইনের বিচার আইনি হবে। এখানে আসলে আমাদের কারো ইন্টারফেয়ার করা উচিত না। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু নাজমুল আলম নাজু আপনার কাছে আসতে চাই। যে বিষয়ে আলোচনা করছিলাম একই বিষয়ে আমি একটু যোগ করি, যে এই ঘটনায় যে ভারত সরকারের নিন্দা জানিয়ে বিবৃতি দেয়া এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যে হুঁশিয়ারি দিয়েছেন যে সীমান্ত অবরোধ এবং কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ করার তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ভারতের আসলে এই বিষয়টি নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কারণ কি? এটা তো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, আপনি এই বিষয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ মাসুদ ভাইকে এবং আপনাকে। আসলে বিষয়টা হচ্ছে যে এটি যে একটি বাংলাদেশকে অশান্ত করার জন্য দেশি বিদেশি যে চক্রান্ত, তারই একটা অংশ। তাদের বক্তব্যের মাধ্যমেই আজকে প্রমাণিত হয় যে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করবে। এটিতেই বোঝা যায় যে এটি একটি দেশি বিদেশি ষড়যন্ত্র কাজ করছে দেশের এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য। আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দিলেন, এর আগেও এনারা বিবৃতি দিয়েছিলেন। জুলাই যে বিপ্লব হয়েছে, জুলাই আগস্টের বিপ্লবের পরবর্তীতে ওনারা বলেছিলেন যে সনাতনী ভাইদেরকে অত্যাচার করা হচ্ছে, সংখ্যালঘু হিসাবে তারা মিন করেছে। কিন্তু আবার এর আগেও বলেছি যে আসলে যদি কোনো ব্যক্তি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকে, সে মুসলমানও হতে পারে, হিন্দুও হতে পারে, যদি সেই ব্যক্তি তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে কোথাও হামলার শিকার হন কিংবা সংবিধান লঙ্ঘন করতে গিয়ে যদি মামলার আসামি হয়ে যান, গ্রেপ্তার হন, সেটিকে যদি আমরা সনাতনী হিসাবে চালিয়ে দিতে চাই, সেটি মনে হয় যুক্তিযুক্ত হবে না। আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে যে বিবৃতিটা দিয়েছে, সেটারই একটা বহিঃপ্রকাশ। এবং এটা টোটালি একটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশ এটা নিয়ে কথা বলবে। বাংলাদেশের সংবিধান আছে, সংবিধানের মধ্যে থেকেই আমরা আইন অনুযায়ী দেশ চলবে। কারো চক্ষু রাঙানিতে কিংবা কারো ইশারায় বাংলাদেশের জনগণ মেনে নেবে না। জি জি, নাজমুল আলম নাজু, আমি আবার আসবো আপনার কাছে। মাসুদ মাওলা, একই বিষয় আসলে আমি একটু যেতে চাই। আমি যদি একটু বলি যে এই যে চিন্ময় কৃষ্ণের গ্রেফতারের পর বিশৃঙ্খলার পেছনে দেশের ভেতর বাইরে ইন্ধন থাকতে পারে, স্বরাষ্ট্র উপদেষ্টাও এমনটাই বলছেন।
এবং চট্টগ্রামে যে আইনজীবীর মৃত্যু হয়েছে এই ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এবং আমরা আরও একটু যদি দেখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বলছে ফাঁদে পা দেবেন না, সবাই ধৈর্য ধরুন। এই যে বিষয়গুলো মাসুর মাওলা, আপনার কি মনে হচ্ছে যে এখানে কোনো ফাঁদ পাতা হচ্ছে নানা কায়দায়? এবং আমরা বিগত কয়দিন ধরেও যেরকম দেখতে পাচ্ছি যে নানা রকম বিভিন্ন কলেজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা মারামারি এবং নানা রকম দ্বন্দ্বে জড়াচ্ছে, এই যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, আপনার কি মনে হচ্ছে এই পুরো বিষয়গুলোর পেছনে এই দেশি অথবা বিদেশি কোনো অপচেষ্টা বা কোনো ষড়যন্ত্রের চেষ্টা চলছে বলে আপনার মনে হয়? আসলে তো একটা জিনিস আমাদের বুঝতে হবে, আমাদের দেশে কিন্তু ল অ্যান্ড অর্ডার নাই। এটা হলো মেইন ক্রাইসিস। আমরা যদি উদুরবিন্দু ভূতের গায়ে দিতে চাই, এটা আসলে ভুল হবে। এখন বাইরের ইন্ধন আছে কিনা সেটা পরে, আগে আমার আমার দেশে যদি ল অ্যান্ড অর্ডার ঠিক থাকে তখন আমি কিন্তু বুঝতে পারবো বাইরের ইন্ধন আছে। আমার দেশে ল অ্যান্ড অর্ডার তো ঠিক নাই। আজকে আজকে নাজমুল আলম ভাই যে এলাকায় থাকেন, ওনার বাসায় এখন একটা অকারেন্স ঘটুক, উনি পুলিশ কল করুক, উনি উনি কোনো সঠিক সমাধান পাবেন কিনা সন্দেহ আছে। তো এই জন্য আগে আমার দেশের আইন আদালত যদি ঠিক থাকে, মানে ল অ্যান্ড অর্ডার যদি ঠিক থাকে, তখনই আমি বুঝতে পারবো যে বাইরের ইন্ধন আছে কি আছে নাই। তো এখন আমরা এটা বলতে পারবো না। এবং এইটা এইটা হুটহাট করে আমাদের উপদেষ্টারা বলছেন, বিকজ নিজেরা সামাল দিতে পারছেন না বলে আরেকজনের কান্দে দোষ চাপানোর চেষ্টা করছেন এবং পলিটিক্যাল আনরেস্ট আনার চেষ্টা করছেন। এটা হলো একটা জিনিস। আরেকটা হলো কি, যে দেখুন, এই সেম জিনিস আমাদের পার্টি অফিস যখন পুড়িয়ে দিয়েছিল, পাশে ছিল থানা, একদম দেওয়াল ঘেঁষা থানা, পুলিশ এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, কোনো কিছু করে নাই। এখন পর্যন্ত মামলা আমরা নিতে পারি নাই। তাহলে কি আমি বলবো তাহলে ওইটাও কি পাশের দেশের ইনভলভমেন্ট আছে? নো। এটা হলো ব্যর্থতা অফ দিস গভর্নমেন্ট, ফেলিয়ার অফ দিস গভর্নমেন্ট। তারা সরকারে যখন বসেছিল তখন খয়ের মতন কথা, মানে কথা বের করেছে, ফুল ঝুলি ছুটিয়েছে, এই করবো সেই করবো, একটা বাচ্চা বাচ্চা মানুষের মতন। এখন বাস্তবে গিয়ে বুঝেছে যে প্র্যাকটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল এক জিনিস না। ওই আমি ইউনিভার্সিটির প্রফেসর হতে পারি আইনের, কিন্তু বাস্তবে গিয়ে আমি আইনের অভিজ্ঞ না, এটা ওনাকে বুঝতে হবে। তো এই জন্য এইভাবে আমরা কাউকে দোষ দিতে পারি না। হ্যাঁ, অফকোর্স আমার দেশে যদি কোনো ল অ্যান্ড অর্ডার যদি এখানে যদি উইক থাকে, এটা ছিটাফুটা পাশের দেশে পড়বেই। এবং এর জন্য পাশের দেশ কিন্তু কিছু না কিছু প্রিকশনস নিবে। এটা আপনাকে আমি একটা জিনিস বলি, আমি আমি এই কথাটা বলছি এই কারণে, বিকজ আমি দুদিন আগে ক্যাম্বোডিয়াতে গিয়েছিলাম একটা কনফারেন্সে, যেটা ছিল এশিয়ান পলিটিক্যাল পার্টিস, ইন্টারন্যাশনাল এশিয়ান পলিটিক্যাল পার্টিস এর একটা ছিল, কনফারেন্স ছিল। সেইখানে আমি খুব লজ্জা পেয়েছি। একটা ইনডোর একটা মিটিং হলো, যেখানে অল দ্য কান্ট্রিজ, আপনার মূল টোটাল 60টা দেশের মধ্যে 40টা রাজনৈতিক দল আসছিল ওখানে। তার মধ্যে সবাই আমার দিকে ফোকাস করে বলছে, এদের দেশে বাংলাদেশ, তারা বলে গণতন্ত্র না, তারা লেফটিস্ট না তারা কি, এটা বোঝা মুশকিল। বিকজ তাদের মধ্যে বিএনপি আওয়ামী লীগের মধ্যে মারামারি ছাড়া, এনিমিটি ছাড়া তাদের কোনো রাজনীতি নাই। আমি আমার 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 জবান বন্ধ, যে কি উত্তর দিব আমি জানি না। তো এখন কথা হলো কি, এই ক্যাম্বোডিয়া 20 বছর আগে আমাদের অনেক অর্থনৈতিক অনেক নিচে ছিল, এখন তারা আমাদের 20 বছর আগে এগিয়ে গেছে। আমরা ডে বাই ডে উই আর গোইং ডাউনফল। আমাদের এই যে আমরা যে ইলেকশনের রোড ম্যাপ নিয়ে কথা বলছি, দেখেন এটার সঙ্গে ইনভলভমেন্ট, যে আজকে ইলেকশনে যে সরকারি আসুক না কেন, ওই ঘুরে ফিরে দেখবেন আওয়ামী লীগ বিএনপিতে মারামারি, আর জাতীয় পার্টিকে কোন ঠাসা করে মাঝখানে রাখা। এই হলো আমাদের রাজনীতি। যখন আমরা সামাল দিতে পারি না আইন, যখন সামাল দিতে পারি না সিকিউরিটি, তখন দোষ দিই যে আমার বাইরের ইন্ধন দাতা। জি মাসুর মাওলা, আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু নাজমুল আলম নাজু আপনার কাছে আসতে চাই যে বিষয়টা নিয়ে, এই যে যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছিলাম, দেখলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকায় এবং চট্টগ্রামে 10 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এবং আমরা যদি বলি যে রাস্তায় চলাচলে আপনার সাধারণ মানুষ যথেষ্ট নিরাপত্তা পাচ্ছে বলে আপনি মনে করেন কিনা, আপনি নিজেই কতটা নিরাপদ বোধ করছেন, আপনার কাছে কি মনে হচ্ছে নাজমুল আলম নাজু? এবং সেই সাথে মাসুর মাওলা উনি যেই কথাগুলো বলছিলেন এই বিষয়ে যদি আপনি কিছু বলতে চান। বিষয়টা হচ্ছে যে একটা ভঙ্গুর দেশে ফেসিবাদের 17 বছরের পতনের পরে 15 বছর এবং 2 বছরের যে
বাংলাদেশটাকে যে শাসন করেছে, লুটপাট করেছে, নৈরাজ্য করেছে, আইনবিহীন শাসন, বিচারবিহীন বিচার ব্যবস্থা, এই জায়গা থেকে এই জুলাই আগস্টের বিপ্লবের পরে মাত্র 3.5 মাস হলো। এই 3.5 মাসের মধ্যে তারা হয়তোবা এই অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করে যাচ্ছে যে যতটুকু পারা সম্ভব, কিন্তু আসলে ন্যূনতম সময়ের মধ্যে এই সংস্কারগুলো শেষ করে নির্বাচন দেওয়া উচিত, কারণ সব বিষয় অন্তর্বর্তীকালীন সরকার সমাধান করতে পারবে না, যেটির জন্য পলিটিক্যাল পার্টির প্রয়োজন। সে কারণে এবং একেবারে আশাহত হওয়া যাবে না, আমি মনে করি যে সবে মাত্র 3.5 মাস একটি, আপনি কেবল বিপ্লবের পরে একটি কেবল সরকার গঠন করেছে, তারা আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, দুর্নীতি সকল দিক সামাল দিতে সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা মনে করি সকলের ন্যূনতম সময়টুকু পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে সুযোগ দেওয়া উচিত, তাদের পাশে থাকা উচিত, সহযোগিতা করা উচিত। আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভালো হয়ে যাবে, এর চেয়ে খারাপ ছিল না ভালো ছিল অবশ্যই এই দিকে নয়, অবশ্যই সবার সহযোগিতায় আমরা আশা করি দ্রুত এগুলো সমাধান হয়ে যাবে। পাশাপাশি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে বহির্বিশ্বের ইন্ধন যে কথাটা, এটি কি আমরা যদি এভাবেই দেখি, বাংলাদেশে কোনো ঘটনা ঘটলেই যদি কোনো রাষ্ট্র তাৎক্ষণিকভাবে কোনো সম্প্রদায়কে নিয়ে উস্কানিমূলক বক্তব্য রাখে আমার স্বাধীন দেশকে নিয়ে, তখন আমার আঙ্গুলিটা তাদের দিকেই যাবে, এটাই স্বাভাবিক এবং সেটাই হয়ে আসছে। আজকে দেখেন, গতকালকে রংপুরে শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করছি, হঠাৎ করে রাত্রি 8টার দিকে অশান্ত হয়ে গেল রংপুর। এই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পরে তথাকথিত সনাতনী ব্যানারে আওয়ামী, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ মিছিল বের করে এবং পথচারীদের উপর হামলা করে। সেই হামলায় বিএনপির একজন কর্মী রিকশা দিয়ে যাচ্ছিল, সেই মিছিলের সামনে তাকে পেয়ে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারপিট করে আজকে কিছুক্ষণ আগে তার জ্ঞান ফিরেছে, রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে। আসলে বিষয়টা হচ্ছে এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চাচ্ছে যারা, দেশকে একটি আনরেস্ট অবস্থায় নিয়ে যেতে চাচ্ছে, এবং তাদের যে ফেসিবাদের দোসররা এখনো যে দেশে অবস্থান করছে, তারা বিভিন্নভাবে দেশে অশান্তি সৃষ্টি করার জন্য এই পরিকল্পনাগুলা একের পর এক চালিয়ে যাচ্ছে। আজকে আনসার বিদ্রোহের নামে তারা মাঠে নামছে, তারা আজকে অটো চালক লীগের নামে রাস্তায় নামছে, তারা রিক্সা শ্রমিক লীগের নামে নামছে, আজকে তারা কিস্তি লীগের নাম নিয়ে নামছে। বিভিন্ন ব্যানারে তারা আজকে ষড়যন্ত্র করছে ফেসিবাদী সরকারের যে সমস্ত দোসর এখন পর্যন্ত বহাল তবিয়তে আছে, আর তাদের কাছে যে লুটপাটের 15 বছরের যে অর্থ আছে, সেই অর্থটা তারা ব্যয় করে এই দেশকে অশান্ত করতে চাচ্ছে। তবে আমরা বলতে চাই, আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমরা এই দেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না। পাশাপাশি ষড়যন্ত্র থাকবে, ষড়যন্ত্র করবে, আমরা অবশ্যই সতর্কতার সহিত আমরা তাদের সেই ষড়যন্ত্রের পাতা ফাঁদে পা দেব না। আমরা এদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা যে জুলাই আগস্টের বিপ্লবের যে স্পিরিট, সেটাকে ধারণ করে আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে এদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। মাস্টার মাওলা, খুব ছোট করে একটু যদি আমাকে বলতেন, এই যে যেমনটা নাজমুল আলম বলছিলেন যে কোনো পাতা ফাঁদে অথবা কোনো ষড়যন্ত্রে কি আসলে এই সরকার পা দিচ্ছে অথবা দেয়ার মতো পরিস্থিতিতে আছে বলে আপনার কাছে মনে হচ্ছে? যদি আমাকে একটু 1 মিনিটে বলতেন, পরবর্তীতে আমরা আরো আলোচনা করব, আমাকে একটু বিরতি নিতে হবে। জি। আসলে কি, ল ল অ্যাডভাইজার মানে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট অ্যাডভাইজার যারা আছেন সবাই ভদ্রলোক, অল আর এডুকেটেড, এতে কোনো সন্দেহ নাই। নাজমুল ভাই যেটা বলেছিলেন যে এদেরকে সময় দিতে হবে, আমি এগ্রি করি, সময় দিতে হবে। 16 বছরের ময়লা একদিনে সাফ হয় না, কিন্তু 3 মাস পার হয়ে গেছে, আমি কিন্তু ল অ্যান্ড অর্ডার কিন্তু কিছুটা রিস্টোর করতে পারতাম, এটা কিন্তু এখনো পারি নাই। আমি কিন্তু বাজারে এখনো কিন্তু কিছু ন্যূনতম এখনো কিন্তু আমি কিন্তু দেখি নাই।
এটা কিন্তু নাজমুলকে মানতে হবে, আমাকে মানতে হবে। একটা মানুষের 16 বছর সময়, অবশ্যই 16 বছর একটা লম্বা সময়, এবং এটা ইন্টারিম গভর্নমেন্টের কাজ না, এটা কাজ হলো ইলেক্টেড গভর্নমেন্টের কাজ। ইন্টারিম গভর্নমেন্ট কোনো ডিসিশন দিতে চাইলেও দিতে পারবে না। তাহলে ইন্টারিম গভর্নমেন্ট উচিত এখন একটা রোড ম্যাপ দেওয়া ফর ইলেকশন। ইন্টারিম গভর্নমেন্টের কাজ না কনস্টিটিউশন চেঞ্জ করা, তাদের হলো ইলেকট্রাল প্রসেসের এগেইনস্টে আপনার কিছু কিছু ওই কনস্টিটিউশন যেটা হলো হাত দিতে পারেন, কারণ মূল জায়গায় উনি হাত দিতে পারেন না। তাদেরকে বৈধতা দিয়ে রেখেছে রাষ্ট্রপতি। তাদের প্রতিটা মিটিং এ লাস্টে এন্ডোর্স করতে হয় রাষ্ট্রপতিকেই, এটা তাদের বুঝতে হবে। আর শুরুতে যাদের অ্যাডভাইজারদের নিয়েছিল, অফকোর্স তাদের ব্যাপারে আমার কোনো কমপ্লেন নাই। পরের দিকে যাদের অ্যাডভাইজারকে অ্যাপয়েন্ট করেছে, তারা আসলেই তাদের যোগ্যতা নাই, তারা আসলেই জানে না তারা কি করছে, এবং তাদের ব্যাকগ্রাউন্ড আমরা জেনে শুনে আমরা এই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে হ্যাঁ একজন ইন্ডাস্ট্রিতে আসছে, আমি তাকে নিয়ে কমপ্লেন করবো না, কিন্তু বাকিদের ব্যাকগ্রাউন্ডটা কি আমাকে বলবেন? বাকিদের কোনো সঠিক কোনো ব্যাকগ্রাউন্ড, হোয়াট ইজ দ্য, আমাদের এডুকেশনের ব্যাকগ্রাউন্ডটা কি আমাকে বলেন না। এই যে ফারুকী সাহেবকে নিয়ে আসছে, হোয়াট ইজ হিজ এডুকেশন ব্যাকগ্রাউন্ড? এসএসসি, আই শুড সে হি ডিড হিজ এসএসসি অন মানে পিএইচডি এর উপরে উনি এসএসসি করেছেন, তার আমাকে এটি বলতে হবে এখন। তো জি এই ধরনের মানুষের কাছ থেকে আমরা আসলে কতটা অ্যাডভাইস পাবো? জি মাসুম মাওলা, আমরা এটা এই আমাদের বিষয়গুলো নিয়ে নোবেল লরেট প্রফেসর ইউনূস সাহেবের এটা বোঝা উচিত। উনি একটা অত্যন্ত দক্ষ মানুষ, ওনাকে এরকম নোবেল লরেট আমার 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 ভাগ্যেও জুটবে না। তাহলে উনি নোবেল লরেটটাকে আমি ওই নোবেল পুরস্কারটাকে উনি অপমান করছেন, যে উনি এরকম আজে বাজে লোককে নিয়ে ওনার পাশে রেখে উনি ওনার মানে সরকার চালাচ্ছেন। জি মাসুম মাওলা, আমরা আরো আলোচনা করব, আমাকে একটি বিরতি নিতে হবে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন আজকের দুজন অতিথি, নাজমুল আলম নাজু এবং মাসুর মাওলা। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আলোচনায় সরাসরি প্রশ্নেই চলে যাব। যে বিষয়টি আমি একটু তুলে ধরতে চাই, যে বিষয় নিয়ে আপনারা দুজনই কথা বলছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার ব্যর্থ হলে, অর্থাৎ অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে, গণ অভ্যুত্থান ব্যর্থ হলে দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে। এবং আপনারা যেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন, আমি যদি একটু প্রশ্ন রাখি আপনাদের কাছে, এই সরকার কতটা ভালোভাবে দেশ পরিচালনা করছে বলে আপনারা মনে করেন, এবং এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার কোনো শঙ্কা কি আছে নাকি আপনার মনে? আমি একটু যেন মাসুম মাওলা আপনাকে দিয়ে শুরু করি, আপনি যদি একটু বলতেন। জি, থ্যাংক ইউ। দেখেন, আপনি তো প্রেজেন্ট সিচুয়েশনটা দেখছেন, চিটাগং আর ঢাকাতে কি ঘটেছে। আপনার দুদিন আগে নারায়ণগঞ্জে ঘটেছে, তারপরে মিরপুরে ঘটেছে। এইভাবে যদি চিন্তা করেন, তাহলে ল অ্যান্ড অর্ডার কোথায়? ল অর্ডার নাই, বিকজ পুলিশ ফেইল, বিকজ পুলিশের 20%-এর বেশি পুলিশ কাজ করছেন না। বর্তমান যিনি আইজিপি মাত্র অ্যাপয়েন্ট হলেন, ওনার হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানি, ভেরি স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট, এবং ওনার দক্ষতা, কিন্তু ওনাকে আরো আগে নেওয়া উচিত ছিল। হ্যাঁ, মানে অনেক ডিলে করে ওনাকে নেওয়া হয়েছে, তাহলে হয়তো এতদিন উনি কন্ট্রোল করে ফেলতে পারতেন। বিকজ পুলিশ কিন্তু আমাদের রাস্তাঘাটে দেখা যাচ্ছে না। এখন এদেরকে ম্যানেজ করছে কারা? আর্মি ম্যানেজ করছে। এটা তো আর্মির কাজ না আসলে। আর আর্মি যদি ওখানে সামনে আসে, আর্মির হাতে অস্ত্র নাই ওরা, কারণ অস্ত্র ব্যবহার করতে পারছে না, তাহলে আর্মিকে নিয়েও আমার লাভ হচ্ছে না। তাহলে এখানে আমার পুলিশ দরকার, পুলিশের ফোর্স বাড়ানো দরকার। হ্যাঁ, এমার্জেন্সি যারা রিটায়ার করে গেছে, যেসব পুলিশ অফিসাররা আমি মনে করি বসে বসে ওই প্রভিডেন্ট ফান্ড খেয়েছেন এবং রিটায়ারমেন্টের ভাতা খাচ্ছেন, তাদেরকে এখন এমার্জেন্সি বেসিসে ওদেরকে এখন আনা উচিত, এনে ল অ্যান্ড অর্ডার ঠিক করা উচিত। না হলে এই দেশের কিন্তু খুব ভয়াবহ অবস্থা হবে, যেটা আমাদের সবার জন্য ক্ষতি হবে। এটা আমি বলতে চাই। আমরা আপনি দেখেন, এইভাবে যদি চলতে থাকে, আমরা যতই ইন্ডিয়াকে গালি দিই না কেন, প্রতিবেশী গালি দিই না কেন, আজকে আমরা কিন্তু আমাদের বাজার কিন্তু অনেকটা ইন্ডিয়ার উপরে কিন্তু ডিপেন্ডেন্ট আমরা। আজকে যদি ওরা যদি বর্ডার যদি বন্ধ করে দেয়, আপনি চিন্তা করতে পারেন পেঁয়াজ কত টাকা কেজি হতে পারে, ডালের দাম কত টাকা কেজি হতে পারে, চিন্তা করতে পারেন? কারণ এখনো ওই সিন্ডিকেট যেটা আছে, সিন্ডিকেট কন্ট্রোল করছে। তো আমাদের পর্যাপ্ত কিন্তু আমাদের দ্রব্য কিন্তু আছে, কিন্তু সিন্ডিকেটের কারণে মার্কেটে এগুলো দেখা যাচ্ছে না। তো এগুলো কিন্তু ভেরি অ্যালার্মিং। এই জন্যই বলছি, এগুলো ক্রাইসিস যখন হবে,
আপনার পেটে যখন দানা পড়বে না, তখন দেশে কিন্তু গন্ডগোল। অলরেডি মানুষের বাড়িতে ডাকাতি হচ্ছে, রাজধানী হচ্ছে, চুরি হচ্ছে, দিন দুপুরে মানুষের বাড়িতে জমা হচ্ছে। তাহলে সিভিল ওয়ারের দিকে দেশ কিন্তু আগাচ্ছে, এটা আমি বলবো। এখনো সময় আছে। আমাদের দেশটাকে এখন পুলিশকে জোরে সোরে পুলিশকে নিয়োগ দিয়ে পুলিশকে পুরোদমে একটা অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল আনা উচিত। এটা এখন এই ইন্টারিম গভর্নমেন্ট এখন একটাই কাজ, ল অ্যান্ড অর্ডার দিকে কনসেন্ট্রেট করা উচিত। অন্য কোনো কিছু দিকে কনসেন্ট্রেট করেন না প্লিজ, দয়া করে। জোর করে গায়ের মধ্যে ঝগড়া টেনে এনেন না পাশে যেগুলোর সঙ্গে। নিজের দেশ আগে ঠিক করি। আমার ঘর যদি আমি ঠিক করতে পারি, আমি বাইরেও ঠিক করতে পারবো। আমার ঘরই আমি সামলাতে পারলাম না, আমি চলে গেছি প্রতিবেশীর সঙ্গে মোরালগিরি করতে। এটা ঠিক না, এটা 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 ওনারা ভুল করছেন। থ্যাংক ইউ। জি মাসুম আলম, আপনাকে ধন্যবাদ। নাজমুল আলম, আপনি যদি একই বিষয়ে একটু বলতেন, যেমনটা বলছিলাম যে বিএনপি মহাসচিব বলেছেন এবং তিনি বলছেন যে আসলে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে দেশ ব্যর্থ হবে। আপনি কেমন দেখছেন এই সরকার রাষ্ট্র পরিচালনা কেমন করছে? সঠিক বলেছে, এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে সরকার ব্যর্থ, রাষ্ট্র ব্যর্থ হবে, এবং এটার ভয়াবহতা আসলেই অনেক বেশি হবে, যেটা সামাল দেওয়ার মতন হবে না হয়তোবা। তবে একটি কথা, যে সিভিল ওয়ার, যে ভাই যেটা বললেন, সিভিল ওয়ারের দিকে এগিয়ে যাচ্ছে দেশ, আসলে আমি সেটি বলবো না এগিয়ে যাচ্ছে, এটি সঠিক বলে আমি মনে করি না। সিভিল ওয়ারের দিকে আমরা যারা আছি, আমরা অনেকেই আমার দেশে থেকে ফেসিবাদের লক্ষ্য উদ্দেশ্য সফল করার জন্য আমরা সিভিল ওয়ারের দিকে দেশকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছি, এটা বলতে হবে। হুম, সে কারণেই সেটা এই কেন হচ্ছে ঘটনাগুলো ভাইজান? ঘটছে, সে কারণেই এই ঘটনাগুলো ঘটছে। সে কারণেই আমি মনে করি আমরা যার যার অবস্থান থেকে, 3.5 মাস হয়েছে শুধুমাত্র, আমরা বারবার একটা কথাই বলেছি যে যৌক্তিক সময়ের মধ্যে একটি নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে পলিটিক্যাল পার্টি আসবে, সেই পলিটিক্যাল পার্টি দেশ পরিচালনা করবে। এই সকল সমস্যার সমাধান, এই সকল যে মেজর সমস্যাগুলো আছে সেগুলো সমাধান হবে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা। মেজর সমস্যাগুলো আদৌ সমাধান করা সম্ভব নয়। কাজেই আমি মনে করি আমরা যার যে অবস্থান থেকে আছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু এখন পর্যন্ত আছে, এটাকে আমরা যেন আর অন্য কোনো দিকে কেউ ষড়যন্ত্র করে নিয়ে যেতে না পারে, এটার থেকে যেন আমরা উত্তরণ হতে পারি। সে কারণে আমরা আমাদের অবস্থান থেকে আমরা সবাই সহযোগিতা করে যাব, এটা বলে আমি মনে করি। জি আপনাকে ধন্যবাদ। আমরা এই সংস্কার প্রসঙ্গেও আসবো। আমি তার আগে একটু মাসুম আলম আপনার কাছে একটু একটা প্রশ্ন রাখি। সারা দেশের সাধারণ জনগণকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন আপনারা ধৈর্য ধরুন, শান্ত থাকুন, নিজেরা আইন হাতে তুলে নিয়ে দয়া করে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না। আপনি এই ব্যাপারে যদি কিছু বলতে চান মাসুম মাওলা। আসলে উপদেষ্টা সাহেব তো আসলে মুখ দিয়ে বলেছেন, যেটা না ইংলিশে মাসুম আমারও মাওলা, আমি এটি বলছি বৈষম্য বিরোধী বলি। ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন। আচ্ছা ঠিক আছে, আসাদ আব্দুল্লাহকে আমি সরকারি বলবো, এটা আমি সরকারি বলবো। কারণ এই দেশে এখন হলো, এখন কয়েকটা সরকার আছে। একটা হলো স্টুডেন্ট সরকার, একটা হলো ইন্টারিম গভর্নমেন্ট সরকার, একটা প্রশাসন সরকার, আরেকটা হলো জুডিশিয়ারি সরকার। এখন আসলে উনি আসলে কাদেরকে বলছেন শান্ত থাকার জন্য, এটাকে আমার জানতে হবে। কারণ উনার তাহলে কি, উনি যদি যদি বলেন এখন দেশ সবাইকে শান্ত থাকা উচিত, তাহলে আমি বলবো আমাদের ল অ্যাডভাইজার সাহেব কি করছেন? আমাদের অ্যাডভাইজার করছেন, হোম অ্যাডভাইজারের কাজ এটা। তো সে কেন বলবে শান্ত থাকার জন্য? সে কি দেশ চালাচ্ছে নাকি? তাকে কি সরকার কি বেতন দিয়ে রেখেছে নাকি? আমার কথা হলো, তোমরা স্টুডেন্ট, বিপ্লব ঘটিয়েছে। আমাকে নাজুল ভাই তখন বলেছে একটা কথা, বলেছে এই জন্য ওটার পেছনে একটা কথা বলি। বিপ্লব ঘটিয়েছে, অফকোর্স বিপ্লব ঘটিয়েছে, এখানে এখানে সন্দেহের কিছু নাই। কিন্তু বিপ্লবটা কিন্তু ওদের একলা না, এখানে জড়িত আছে রাজনৈতিক দলগুলা। রাজনৈতিক দলগুলা 16 বছর ধরে যুদ্ধ করার পরে লাস্টে ফিনিশিং স্টেজে গিয়ে তারা হাত ঢুকিয়েছে। কেন? বিকজ ওই ওই শেখ হাসিনার মুখের কিছু কথা ভাষার জন্য, যার জন্য তারা সাকসেসফুল হয়েছে। এখন ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, সরকার রয়েছে, তাদেরকে দেশ চালাতে দাও, তোমার তোমার নাক গলায়ও না। কারণ একটা কথা আছে, টু মেনি কুকস স্পয়েলস দ্য ব্রথ। একটা বাংলা যদি আমি বুঝাতে চাই, একটা ডিশে বা একটা তরকারিতে বা একটা হাঁড়িতে যদি তরকারি
10 জন মিলে 10 জন বাবুর্চি হতে পারে না। একটা তরকারির বাবুর্চি একজনই হবে, 10 জন হবে না। এখানে হয়ে গেছে টু মেনি কুক, অনেকগুলি বাবুর্চি হয়ে গেছে একটা তরকারির জন্য। এটা রং। এই জন্য এতগুলো মানুষের অ্যাডভাইজার আমাদের অ্যাডভাইস দেওয়া দরকার নাই। এটা লেট দেম হ্যান্ডেল, লেট দিস ইন্টারিম গভর্নমেন্ট হ্যান্ডেল। ইউ বেটার গো টু ইউর স্কুল, কলেজ, ইনস্টিটিউশন, ডোন্ট ইন্টারফেয়ার প্লিজ। তোমাদের যখন আমাদের প্রয়োজন হবে আবার আমরা তোমাদের বলবো, তোমরা আবার এসো। তোমরা তোমাদের ইনস্টিটিউশনে বসেও তোমরা কিন্তু মনিটর করতে পারছো। তাহলে কি আমি ধরে নিতে পারি আসাদ আব্দুল্লাহ হলো আনঅফিশিয়াল পুলিশ অফ দ্য কান্ট্রি? এটা কি কনস্টিটিউশনে আছে? নো, নাই। আমি তাদেরকে ডিসকারেজ করছি না, আমি তাদেরকে হেট করছি না, আমি খালি বুঝাতে চাচ্ছি এটা আমাদের দেশের জন্য অনেক লজ্জাজনক। বিদেশিরা আমাদের দেশকে এখন লজ্জা দিচ্ছে, আমাদেরকে প্রশ্ন করছে যে তোমাদের দেশ আসলে কারা চালাচ্ছে? ইন্টারিম গভর্নমেন্ট চালাচ্ছে নাকি ছাত্র চালাচ্ছে, না কথিত ছাত্র চালাচ্ছে? এই প্রশ্ন আমাদের করছে। এই ধরনের লজ্জা দিও না রে বাবা। এই বাংলাদেশের আমাদের অবমাননা করা, দেশদ্রোহী করা, আমি তো বলবো এটা ওয়াইন্ড অফ ফেথ। ইনসাল্ট করা উচিত হবে না। থ্যাংক ইউ। জি, আপনাকে ধন্যবাদ। নাজমুল আলম, আপনি যদি এই বিষয়ে কিছু বলতে চান। আরেকবার প্রশ্নটা। জি, বিষয়টি যেটা বলছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, তিনি বলেছেন যে আপনারা ধৈর্য ধরুন, শান্ত থাকুন, নিজের আইন হাতে তুলে নিয়ে দয়া করে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না। মূলত তারা সারা দেশের জনগণকে আসলে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এবং আমরা এই প্রশ্নটি করার কারণ হচ্ছে যে আমরা সারা দেশের পরিস্থিতি দেখতে পাচ্ছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা তারা সংঘাতে লিপ্ত হচ্ছে, এবং এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই প্রেক্ষাপটে আসলে তার এই কথাটি আসলে কতটুকু শুনবে অন্যরা, অথবা এই বিষয়ে আপনার কি মনে হয়? না, বিষয়টা হচ্ছে যে আমি ছোট করে দেখছি না বিষয়টাকে। কারণ জুলাই আগস্টের যে বিপ্লব এবং যে বিস্প্রিট, সেই বিপ্লবের আমি ভাইয়ের সঙ্গে একমত। সেটি হচ্ছে যে অবশ্যই 16 বছরের আন্দোলন, গুম খুন নির্যাতন হামলা মামলা, হ্যাঁ, সবকিছুর একটা দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছিল কোটা বিরোধী আন্দোলন। হ্যাঁ, সেটির মাধ্যমে জুলাই আগস্টের যে বিপ্লব, ছাত্র বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেটাকে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের থেকেই নেতৃত্বটি এসেছে। তাদেরকে সামনে রেখেই বাংলাদেশের গণতান্ত্রিকামী যে সকল রাজনৈতিক সংগঠন আছে, তারা, নির্যাতিত সংগঠন যারা আছে, তারা পাশে থেকে তাদের এই আন্দোলনটাকে ছাত্র জনতার আন্দোলনে রূপ দিয়েছে। এবং সেটির মাধ্যমে আজকের এই বিপ্লব, সেটা অস্বীকার করার কোনো সুযোগই নেই। কেউ একা করেনি, সকলের সহযোগিতায় এই আন্দোলনের বিপ্লব হয়েছে, বিপ্লব ঘটিয়েছে, এটা সঠিক। কিন্তু আজকে হাসনাত আব্দুল্লাহ, উনি হচ্ছেন বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন আছে, সেই আন্দোলনের কেন্দ্রীয় কমিটি যে আছে, সেটির একটি প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মের উনি আহ্বায়ক কিংবা সভাপতি। সেই সভাপতির দায়িত্বের কাছ থেকে, যেহেতু সারা বাংলাদেশের ছাত্রদের একটা প্রতিনিধিত্ব করেছে, সাধারণ ছাত্র সংগঠন, যে সকল রাজনৈতিক সংগঠন আছে তাদের যে ছাত্র সংগঠনগুলো আছে, তার বাইরে যে প্ল্যাটফর্ম আছে একটি ছাত্র সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, সেই সংগঠনে তিনি একজন নেতা। সে কারণেই তিনি তার অবস্থান থেকে বলতেই পারেন যে আমরা যেন কেউ কারো ষড়যন্ত্রের যে পাতা ফাঁদ আছে সেটাই আমরা পা না দিই, এটাই বলতেই পারে। এটাতে কোনো দোষের কিছু নেই। এটাতে যেমন, এটা যে আজকে ষড়যন্ত্র এবং একটা ফাঁদ পেতেছে, এটার কারণে, এটার ফলশ্রুতিতেই আজকে বিভিন্ন কলেজে আজকে কারা হামলা করছে, তাদের যখনই ভিডিও ফুটেজ গুলো আসছে সামনে, তখনই আপনারা খেয়াল করবেন তাদের অতীত পরিচয় কি, তাদের রাজনৈতিক পরিচয় কি, সেগুলো কিন্তু ফুটে উঠছে। তারা কেউ যুবলীগ, কেউ ছাত্রলীগ, তাদের নেতৃত্বে কলেজে হামলা হচ্ছে, তাদের নেতৃত্বে মোল্লা কলেজে হামলা হয়েছে, তাদের নেতৃত্বে শাহবাগে জমায়েত হয়েছে। এটা কিন্তু হয়ে আসছে। তো এটা একটা ষড়যন্ত্র এবং ফাঁদ পেতেছে। সেই ফাঁদে যেন আমরা কেউ পা না দেই, সেটাই সে বলেছে। পাশাপাশি এটা আজকে স্পষ্ট হয়েছে বিধায় জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবে যে সকল
ছাত্র সংগঠন, 19টি ছাত্র সংগঠন, যে রাজনৈতিক ছাত্র সংগঠন যে ইনভলভ ছিল, জড়িত ছিল, ওতপ্রোতভাবে পাশে ছিল, তাদেরকে সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ আজকে একটি যৌথ কর্মী সভা, যৌথ মিটিং হয়েছে এবং মিটিং এ এই সকল বিষয় আলোচনা হয়েছে যে এটি একটি ষড়যন্ত্র, এটি একটি ফাঁদ পাতা হয়েছে। সে কারণেই সকল রাজনৈতিক ছাত্র সংগঠন এবং বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন যে আছে সারা বাংলাদেশে, তারা এই পাতা ফাঁদের বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা কর্মসূচি ঘোষণা করেছে। কাজে আমি মনে করি আসলেই এটা স্পষ্ট হয়েছে যে একটা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে। সে কারণেই তার অবস্থান থেকে সে এটা বলতেই পারে যে আমরা যেন কোনো ফাঁদে পা না দেই, কোনো ষড়যন্ত্রকে আমরা তাদের প্রশ্রয় না দেই, আমরা এটা বুঝে শুনেই সতর্কতার সহিত যেন চলতে পারি। তাহলে আমাদের বিপ্লব যে হয়েছে, জুলাই আগস্টের বিপ্লব হয়েছে, ছাত্র জনতার বিপ্লব, এটি যেন ব্যর্থ না হয়, সে কারণেই সেটি সে বলেছে। জি, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে মাসরুর মাওলা আপনি আছেন নিশ্চয়ই। আমি আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। বিষয়টি হচ্ছে যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি জানিয়েছেন একই ব্যক্তির পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এমন বিধান সংসদে উচ্চকক্ষ সৃষ্টি, অধস্তন আদালতের নিয়ন্ত্রণ যাতে সুপ্রিম কোর্টের অধীনে থাকে, গণভোটের বিধান পুনর্প্রবর্তনের প্রস্তাব করেছে বিএনপি এবং উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ সৃষ্টির কথাও বলা হয়েছে। সংবিধান সংস্কারে বিএনপি যে প্রস্তাবগুলো দিয়েছে আপনি নিশ্চয়ই দেখেছেন, এই ব্যাপারে আপনার মতামত কি? দেখেন, ওনাদের প্রথমটা ওটা সেটা হচ্ছে বেশি প্রধানমন্ত্রী হতে পারেন না। তারপর এরকম একটা প্রস্তাবটা আমরা করবো। আমি একটা জিনিস যে ব্যক্তি প্রধানমন্ত্রী হয় যে কোনো একটা পদ ধরতে হবে। মাসুমুল্লাহ, আপনার কথাটা একটু কেটে কেটে আসছে, আপনি যদি একটু বসে বলতেন তাহলে আমার মনে হয় সাউন্ডটা ক্লিয়ার আসতো। জি, আচ্ছা, সেটা আপনারা যে কথাটা বলছিলেন ওই সেটা হলো যে আমরা একমত জায়গায়, সেটা হলো এক ব্যক্তি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হতে পারবেন না, সেটা একটা। আর আমরা আমরা যিনি আবার একসঙ্গে প্রধানমন্ত্রী না, এটা আমাদের একটা ইয়ে আছে এখানে। কিন্তু বাকি কথাগুলো রিফর্ম নিয়ে এরপরে বাকি ডিটেলস আমি মতামত দিতে পারি। জি, আপনাকে ধন্যবাদ। নাজমুল আলম, আপনি যদি কিছু বলতে চান এই যে প্রস্তাবগুলো নিয়ে, আপনাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেয়া হয়েছে, আপনি যদি একটু এই বিষয়ে বলতেন। আমি জানি না আপনি মাসরুর মাওলা ওনার বক্তব্য স্পষ্টভাবে কতটা শুনতে পেয়েছেন, বাট আপনি যদি একটু আপনার বক্তব্যটা বলতেন এই বিষয়ে। আমাদের তো বরাবরই যে মূল কথাটা সেটি হচ্ছে যে সর্বক্ষেত্রেই যাতে ব্যালেন্স অফ পাওয়ার সৃষ্টি হয়, এটাই হচ্ছে আমাদের মূল কথা। বাংলাদেশের রাষ্ট্রের সমস্ত অঙ্গের মধ্যে এবং গণতান্ত্রিক সংবিধান সংশোধন হয় যাতে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়, সে কারণেই আমাদের এইটা। এবং বিশেষ করে খেয়াল করবেন যে রাজনৈতিক ক্যারেক্টার পরিবর্তন করে দেওয়ার মতো যে সিদ্ধান্তগুলো পঞ্চদশ সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগ এনেছিল, সেগুলো পরিবর্তন করতে হবে এবং নতুন কিছু সেটার জন্য প্রস্তাব রেখেছে, সেগুলো বাস্তবায়ন করতে হবে। জি, আপনাকে ধন্যবাদ এবং মাসরুর মাওলা আপনাকেও ধন্যবাদ। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আবারও কথা হবে। আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন দর্শক। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।